ভাইয়া আয়া! নিত্যর এক চিল্লানিতে ধরফরিয়ে উঠে নিবিড়। হঠাৎ এমন চিৎকারের কোনো মানে না খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে বলে ওঠে সে। এই মেয়ে চেঁচাচ্ছিস কেন? উফফ, আমার কানটা গেল। কান চেপে ধরে নিত্য নিবিড়ের গলার লিপস্টিকের দাগটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে করতে বলে উঠল, চেঁচাচ্ছি কি আর সাধে? তলে তলে এত কিছু করে বেরোচ্ছিস আর আমরা কিচ্ছু জানলাম না? আর আমরা লুকানো মাত্রই বকে দিলি? নিবিড় নিত্য কথার কোনো আগামাথাই বুঝে উঠতে পারছে না। বোকার মতো চেয়ে রয়েছে সে। অনেক চেষ্টা করেও যখন কিছুই বুঝতে পারল না, তখন আবারও ধমকে উঠল নিবিড়। নিত্য, কি আজেবাজে বকছিস বলতো? অগ্নির প্রেমে পড়ে পুরো মাথাটাই গিয়েছে তোর নাকি? নিত্য মুখ ফুলিয়ে আঙুলের ইশারায় নিবিড়ের গলায় দেখিয়ে বলে উঠল, কার মাথা গেছে আর কার আছে তা আয়নায় গিয়ে দেখে নে। এবার নিবিড় কিছুটা ভড়কে যায়। গলায় আবার কি হলো যাতে নিত্য এসব বলছে তা দেখতে বসা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়াল নিবিড়। আয়নার খুব কাছে গিয়ে গলার দিকে ভ্রু উঁচু করে তাকাতেই জোরে জোরে কাশতে লাগল সে। নিবিড়কে এভাবে কাশতে দেখে নিত্য কোমরে হাত দিয়ে ডিটেকটিভদের মতো প্রশ্ন করতে লাগল, কি মিস সাদমান শাহরিয়ার নিবিড়? কবে থেকে চলছে এসব হুম? আড়ালে আড়ালে এত কিছু? কিসমিস পর্যন্ত চলে গিয়েছেন? বাহ! নিত্যর কথায় চোখ বড় বড় করে তাকায় নিবিড়। অনেকটা থতমত খেয়ে আমতা আমতা করে বলে ওঠে, দেখ নিত্য, তুই যা ভাবছিস আসলে তা না। লেট মি এক্সপ্লেইন। রাখো তোর এক্সপ্লেইন। আগে বল ভাবি কে? নিবিড়ের এবার রাগ উঠে গেল। ওকে কিছু বলার সুযোগটাই যে দিচ্ছে না নিত্য। তাই আগের ফ্লেভারে কনভার্ট হয়ে আবারও ধমকে উঠল, ওই থাপ্পড় চিনিস? এক থাপ্পড়ে সব কটা দাঁত ফেলায় দিব। যেটা জানিস না সেটা নিয়ে ঘাটাঘাটি করিস না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, নাথিং এলস। তখন অন্যনার সাথে ধাক্কা লেগে হয়ে গিয়েছিল আর কি। নিত্য এবার আসল ব্যাপারটা বুঝে আনমনেই বলে উঠল, আহা, কি রোমান্টিক অ্যাক্সিডেন্ট। নিবিড় এবার রেগেমেগে বোম্ব হয়ে তবে রে বলে উঠতে নিলেই নিত্য ঝড়ের বেগে পালিয়ে নিমিষেই হাওয়া হয়ে গেল। নিবিড় নিত্যর পালানো দেখে হাসতে হাসতে আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়াল। অনন্যার লিপস্টিক লেগে থাকা জায়গায় আলতো করে হাত বুলিয়ে সেই হাতটা নিজের ঠোঁটে ছুঁয়ে মুচকি একটা হাসি দিয়ে উঠল। ক্যাম্পাসে বটগাছটার নিচে গাল ফুলিয়ে বসে আছি আমি। সকালবেলা রাত্রি নিজের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বাদেই ফোন করে জানায় তার নাকি জ্বর এসে গেছে। অবশ্য তা অস্বাভাবিক কিছুই না। এতক্ষণ বৃষ্টিতে ভিজলে জ্বর বাঁধানোটা নিতান্তই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা তো হচ্ছে আমার। এভাবে একা একা কি করব আমি? ভীষণ বোরিং লাগছে আমার। আর কিছু করারও তো নেই ভেবেই পাশে থাকা চিপসের প্যাকেট খুলে আনমনেই আস্তে আস্তে চিপস চিবুতে লাগলাম। আমার খাওয়ার মাঝে আজ আবারও বাদ সাজল সেই সিফাত নামের ছেলেটি। মেজাজটা নিমিষেই আরও বিগড়ে গেল আমার। মুখে থাকা চিপসটা চিবিয়ে খেয়ে পানির পট থেকে পানি খেয়ে নিলাম। উদ্দেশ্য শুকনো গলায় ঝাড়ি মারলে ঝাড়িটাও শুকনো শুকনো নিষ্প্রাণ বলে মনে হবে। তাই গলা ভিজিয়ে নিয়ে মুখটা গম্ভীর করে বলে উঠলাম, কি চাই আপনাকে? হোয়াট? না মানে আপু, আপনাকে সেদিনের জন্য সরি বলতে এসেছিলাম। আসলে ভাইকে দেখে সেদিন ভয় মিথ্যে বলে ফেলেছিলাম। মাফ করে দিয়েন আপু। সরি এগেইন। ভেবেছিলাম ভাব নিয়ে দু চারটে ধমক দিয়ে ছেড়ে দেব।
কিন্তু বেচারার অসহায় ফেস দেখে ধমকটা পেট থেকে মুখে আসার পূর্বেই ভ্যানিশ হয়ে গেল। আম্মু সবসময় বলতো কেউ কোনো ভুল করে যদি ক্ষমা চায় তবে তাকে মাফ করে দেওয়া উচিত। আম্মুর শেখানো গুণে গুণান্বিত হয়ে আমিও মাফ করে দেব ভেবে নিলাম। তবে একটু ভাব তো নেওয়াই যায়। ভেবেই পায়ের ওপর পা উঠিয়ে ড্যাশিং মুড নিয়ে বলে উঠলাম, ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম জান। নেক্সট টাইম আর যেন এমন ভুল না হয়। নিমিষেই ছেলেটির চোখ খুশিতে চিকচিক করে উঠল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলেই লাফাতে লাফাতে চলে গেল সিফাত। বুঝলাম না এত খুশি হওয়ার কি আছে। কে জানে বাবা। ছেলেটির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে আবারও চিপস খাওয়ায় মনোযোগ দিলাম। হুট করে কেউ ঝড়ের গতিতে এসে পাশে বসে যাওয়ায় হকচকিয়ে উঠলাম আমি। ভয় এক লাফ মেরে উঠে যেতে নিলেই আমার চোখ যায় হুট করে আসা আগন্তুকের দিকে। উনাকে দেখেই আবারও আমার বুকের ভেতর কেউ ড্রাম বাজাতে শুরু করে দিল যেন। কেমন যেন ধুকপুক ধুকপুক করে উঠছে বুকের বাম পাশটা। ভয়টা আরও বেড়ে গেল যখন কালকের ঘটনা মনে পড়ল। আচ্ছা উনি আদৌ খেয়াল করেছিলেন নাকি না দেখেই শাওয়ার নিয়ে ফেলেছেন। আমি যখন আনমনেই এসব কথা ভাবতে ব্যস্ত উনি তার মধ্যে বেশ কয়েকবার ডেকেছেন আমায়। তবে আমার ধ্যান অন্যদিকে থাকায় উনার কোনো ডাকি কান পর্যন্ত পৌঁছায়নি আমার। আমি ভাবনার জগতে ভাসতে ভাসতে হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে। সাথে সাথেই হুঁশ ফিরে পেলাম আমি। নিবিড় ভাইয়া আমাকে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেলেন। আমি হাত ছাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। উনি আমায় রুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে দরজা আটকে দিলেন। এদিকে আমার বুকের সিস্টোল রেট বেড়েই চলেছে। উনি আমার কাছে এসে দুদিকের চুল কানের পিঠে গুজে দিয়ে ভালো করে আমার কান দেখে নিলেন। আমি কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ কান দেখতে ব্যস্ত কেন হলেন উনি? উনি এবার আমার থেকে কিছুটা ডিস্টেন্স বজায় রেখে বলে উঠলেন, আহা, কানে তো তুলো গুজা নেই, তাহলে আমার ডাক শুনতে পেলে না কেন হুম? উনার এত শীতল কণ্ঠ আমার ঠিক সুবিধের ঠেকছে না। উনার রাগী গলা শুনেই আমি অভ্যস্ত। হুটহাট উনার এমন পাল্টি খাওয়া আমি ঠিক মেনে নিতে পারি না। উনার পাল্টি খাওয়ার পরিপ্রেক্ষিতে আমার ঠিক কি রিয়াকশন দেওয়া উচিত তাও আমি বুঝতে পারি না। উনি আমার নীরবতা দেখে আস্তে আস্তে আমার কাছে এগোতে লাগলেন। উনার আমার দিকে আগানো দেখে আমি ভয়ে ঢোক গিলতে গিলতে পেছাতে লাগলাম। একসময় পেছাতে পেছাতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেল। সাথে আমি আরও একরাশ ভয়ে আটকে উঠলাম। উনি আমার একদম কাছে এসে দুহাতে কোমর জড়িয়ে উনার কাছে টেনে নিলেন। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে নিলাম। আমার শ্বাসপ্রশ্বাস আরও দ্রুত চলতে লাগল। উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন ভয় পাচ্ছ কেন হুম? আমাকে পোড়ানোর আগে ভয় করেনি তোমার? উনার কথার কোনো অর্থ খুঁজে পেলাম না আমি। বোকার মতো চেয়ে রইলাম শুধু উনার দিকে, যার অর্থ কি বলছেন এসব। আমি তো বুঝতে পারছি না। উনি আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে মুচকি হেসে ফুঁ দিয়ে আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিলেন। সাথে সাথেই কেঁপে উঠলাম আমি। উনার শার্টের কলার খামচে ধরে চোখ বন্ধ করে নিলাম। উনি আমার কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নিলেন নিজের। উনার ঘন ঘন নিঃশ্বাস সোজা এসে পড়ছে আমার কপালে। এদিকে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি। উনি কিছুক্ষণ একদৃষ্টিতে আমার গলায় চেয়ে থেকে হুট করেই আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালেন।
সাথে সাথেই চোখ বড় বড় হয়ে গেল আমার। আমার গলায় ঠোঁট ছুঁয়েই আমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ান উনি। পকেটে দুহাত গুজে ভাবলেশহীনভাবে বলে উঠেন, শোধবোধ। যাই হোক, ক্লাস শেষ হলে অপেক্ষা করো বলেই দরজা খুলে সিটি বাজাতে বাজাতে চলে গেলেন নিজ গন্তব্যে। আর এদিকে আমি হ্যাবলার মতো চেয়ে রইলাম উনার যাওয়ার দিকে। উনার ভাবখানা এমন যেন এতক্ষণ যা যা ঘটে গেল তার কিছুই ঘটেনি। কিচ্ছুটি না। আমি যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছি। এতক্ষণে গাল বেয়ে পড়তে থাকা নোনা জলগুলোও শুকিয়ে গিয়েছে। এমন একটা পরিস্থিতিতে আমার ঠিক কেমন আচরণ করা উচিত তা জানা নেই আমার। ভাবতেই শিউরে উঠছি যে কিছুক্ষণ আগেই আমি কুমারী ছিলাম আর এখন কারো বিবাহিত স্ত্রী। এখন থেকে আমার নামের সামনে মিস নয় মিসেস বসবে। একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, থাকে কত কল্পনা জল্পনা, অথচ আমি সেই কল্পনা করবার সময়টুকুও পেলাম না। হায় রে নিয়তি! মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে গিয়ে ফেলে তা বলা মুশকিল। আমার সামনে থাকা নিস্তব্ধতায় ঘেরা ব্যক্তিটি মাথা নিচু করে সেফ বসেই রয়েছেন। উনাকেও ভাবলেশহীনই লাগছে। নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়ছেন না উনি। ঠায় বসে আছেন একইভাবে। কি হয়ে গেল এটা? কি করব এখন আমরা? মানলাম এটা অ্যাক্সিডেন্ট, বাট এটা বিয়ে। কোনো ছেলেখেলা না। এটা কোনো শারীরিক ইনজুরিও না যে অপারেশন করে ঠিক করানো যাবে। জাস্ট ইমাজিন রুশো, এটা বিয়ে। কিন্তু এরকমভাবে বিয়ে কি করে মেনে নেওয়া যেতে পারে ব্রো? বাসায় কি বলবো আমরা যে অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গিয়েছে? মনিকে কি জবাব দেব? তুমি জানো মনির হাই প্রেশার। এসব শুনলে সামলাতে পারবে না মনি নিজেকে। রুশোর কথার আর কোনো জবাব দিতে পারল না অগ্নি। সবার মাঝেই পুনরায় নিস্তব্ধতা ছেয়ে গেল। ফ্ল্যাশব্যাক। ক্লাস শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ। আজ ইফতেখার স্যার আসেননি, তাই লাস্ট ক্লাস আর হয়নি। ছেড়ে দিয়েছে ফার্স্ট ইয়ার। কিন্তু সাদা বিলাই তো অপেক্ষা করতে বলেছিলেন। কি করব আমি? আজ যা করলেন তাতে উনার সামনে দাঁড়াতেও তো পারব না। ভীষণ টেনশনে পড়ে গেলাম যেন। ওরে রাত্রি, তোর নাম রাতকে ঘিরে, যা করবি রাতে করবি। জ্বর বাঁধাবি রাতেই বাঁধাবি। দিনে কেন জ্বর বাঁধলি রে? এসব বকবক করছি আর নিজের কপাল নিজে চাপড়াচ্ছি। রুশো ভাইয়ার তো আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আরও ৪৫ মিনিট পর। ভাইয়া আঙ্কেলের বিজনেসে জয়েন করেছে। কাজকর্ম তো কম থাকে না। এত জলদি আসতে বলতেও ইচ্ছে করছে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো রাত্রি। হ্যাঁ, রাত্রিই তো। ওর বাড়িতেই না হয় যাই। আমাদের বাসায় যাওয়ার অনেকটা আগেই পড়ে ওদের বাড়ি। ভার্সিটি থেকে এক কথায় কাছেই। রিকশায় গেলে ও আগে নামে, তার খানিক বাদে নামি আমি। রাত্রির বাসায় গেলে ওকে দেখেও আসা যাবে। সাথে আজকের নোটসও দিয়ে আসা যাবে। ক্লাস ছুটির সময় না হয় রুশো ভাইয়ার সাথে চলে যাওয়া যাবে। সেই ভেবেই ক্যাম্পাস থেকে বের হয়ে রোডে রিকশার অপেক্ষা করতে লাগলাম। আমার অপেক্ষা করার মুহূর্তেই হুট করে কোথা থেকে একটা কালো গাড়ি এসে আমার ঠিক পাশ বরাবর ঘেঁষে দাঁড়ায়। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি। এভাবে কারও সামনে গাড়ির ব্রেক কষে কেউ? আমি রোডের আরও একটু কাছে থাকলে তো লেগে যেত আমার। ভেতরে কোনো গাধা ড্রাইভার আছে দেখতে গাড়ির গ্লাসে নক করলাম।
কিন্তু আমাকে অবাক করে দিয়ে পেছনের গেট খুলে দুজন মুখোশ পরিহিত কালো পোশাকে মোড়ানো লোক বের হল, যাদের দেখে আমার মনে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকল। আমি এক পা ফেলে উল্টো দিকে ঘুরব তার আগেই তারা আমার মুখের ওপর কিছু একটা দিয়ে স্প্রে করে দিল। না চাইতেন শ্বাস নিয়ে ফেলায় স্প্রের ইফেক্ট পড়তে শুরু করল আমার শরীরে। পা দুটো যেন আশার হয়ে আসছে আমার। শক্তি হারিয়ে ফেলছি ক্রমাগত। সাথে চোখে ঝাপসা দেখতে শুরু করলাম আমি। বুঝতে পারছি আমি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছি। তবে জ্ঞান সম্পূর্ণ রূপে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে এটুকু বুঝতে পারছি যে তারা আমায় ধরে গাড়ির ভেতরে নিয়ে বসাচ্ছে। তারপর আর কি হয়েছে কিচ্ছু মনে নেই আমার। মাস্টার্স ফাইনাল ইয়ারের ক্লাস চলাকালীন হঠাৎ নিবিড়ের চোখ যায় বাইরের দিকে। জানালা দিয়ে ফার্স্ট ইয়ারের কিছু স্টুডেন্টদের দেখতে পেয়ে আবারও ক্লাসে মনোযোগ দেয় নিবিড়। কিছুক্ষণ বাদে হুট করেই তার মনে পড়ে এখন তো ফার্স্ট ইয়ারের ক্লাস চলার কথা। এরা বাইরে কি করছে? এনিহাও ছুটি দিয়ে দেয়নি তো? অনন্যা কোথায় তাহলে? ও কি বাইরে অপেক্ষা করছে? এসব ভেবেই অগ্নিকে ক্লাস করতে বলে স্যারের পারমিশন নিয়ে বেরিয়ে যায় নিবিড়। ক্যাম্পাসের এদিক ওদিক চোখ বুলিয়েও কোথাও অনন্যাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়ে সে। তার মানে কি অনন্যা একা বাসায় চলে গেল? নিবিড়দের আরও দুটো ক্লাস বাকি ছিল। ভেবেছিল অনন্যাকে এগিয়ে দিয়ে ক্লাসে চলে আসবে, কিন্তু তা তো আর হল না। ভেবেই মুখ কালো করে ফিরে আসছিল তার আগেই রনি নামের একটা ছেলে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে তার সামনে থামে। ভাই ভাই, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলার কথা শুনেই বুকে অজানা ভয় এসে জমা হল নিবিড়ের। বিপদের আশঙ্কায় প্রথমেই অনন্যার কথা মাথায় আসে তার। চোখে মুখে অস্থিরতার ছাপ ফেলে জিজ্ঞেস করে সে, কি বলছিস? কিসের ঝামেলা? ছেলেটা আরও একটু দম নিয়ে এক নাগারে বলতে শুরু করে, আমি বাইরে নোটের কয়েকটা কপি আনাইতে গিয়েছিলাম। তখন দূর থেকে দেখি অনন্যা ভাবি রোডের সাইডে দাঁড়িয়ে আছে। তখন হুট করেই একটা কালো গাড়ি থেকে দুজন নেমে আপুকে অজ্ঞান করে ধরে নিয়ে চলে গেছে। আমি দৌড়ে আটকানোর জন্য গিয়েছিলাম, কিন্তু তার আগেই ওরা ভাবিকে নিয়ে চলে গেছে। ওই যে পূর্ব দিকের রোড দিয়ে গেছে ওরা। নিবিড় আর এক মুহূর্তও দাঁড়াল না। হন্তদন্ত হয়ে ছুট লাগাল গ্যারেজের দিকে। ছুটতে ছুটতেই ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, অগ্নিকে বলে লোকেশন ট্র্যাক করে পুরো গ্যাং নিয়ে আয়, জলদি। বলেই অদৃশ্য হয়ে গেল নিবিড়। অনন্যার ফোনের লোকেশন ট্র্যাক করে বাইক নিয়ে ছুট লাগাল সেই পথে। ওদিকে অগ্নিদের ক্লাসে স্যার থাকায় রনি বলতেও পারছে না। স্যার খানিক বাদে বেরিয়ে যাওয়া মাত্রই রনি ক্লাসে ঢুকে অগ্নিকে সবটা খুলে বলে। সবটা শুনে অগ্নির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তাড়াহুড়ো করে ওদের 15 জনের পুরো গ্যাং নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে অগ্নিরা। গেট থেকে বের হবে সেই সময় রুশোর গাড়ি এসে থামে অগ্নির সামনে। অগ্নিকে দেখে রুশো মুখে হাসির রেশ টেনে বের হয়ে কিছু বলবে তার আগেই অগ্নির সাথে থাকা 3 জন ছেলে অগ্নির ইশারায় এসে রুশোর গাড়িতে বসে পড়ে। অগ্নি শুধু রুশোকে এটুকু বলে, অনু ইজ ইন ডেঞ্জার রুশো, বলেই বাইক স্টার্ট দিয়ে ফলো মি বলে ছুট লাগায়। অগ্নির পেছনে ছুট লাগায় আরও 5টা বাইক, সাথে রুশোর গাড়িও। নিবিড় ফুল স্পিডে বাইক চালিয়ে পৌঁছে যায় অনন্যার ফোনের লোকেশন অনুযায়ী জায়গাটায়। জায়গাটা শহর থেকে একটু দূরে এবং ভেতরে। সারি সারি টিন সেটের বাড়ি। অদ্ভুত রকম ভাবে সবগুলো বাড়িই একই রকম। নিবিড় খুবই সাবধানে প্রায় প্রত্যেকটি বাড়ি সার্চ করা শুরু করে দিল, কিন্তু কোনো বাড়িতেই অনন্যাকে পেল না।
আর মাত্র 2টো বাড়ি বাকি। এই দুটোই শেষ আশা। যে কোনো একটাই অনন্যাকে পাবেই বলে নিবিড়ের দৃঢ় বিশ্বাস। পিপলিজ আমার কাছে আসবেন না। কে আপনারা? কেন এনেছেন আমায় এখানে? প্লিজ আমায় যেতে দিন। বাসায় আম্মু আব্বু টেনশন করছে। আমার কাকুতি মিনতি শুনে ভিলেনের মতো হাসতে থাকে দুজন মুখোশ পরিহিত মানব। এর মধ্যে একজন অপরজনকে বাইরে গিয়ে পাহারা দিতে ইশারা করাই লোকটি বাইরে বেরিয়ে যায়। যে ইশারা করেছিল সে দরজার কাছে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়, যার ফলে ভয়টা আরও তীব্রভাবে গ্রাস করতে থাকে আমায়। এতক্ষণ আমি জ্ঞানহীন ছিলাম, তাই মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। জ্ঞান ফিরতেই নিজেকে এই আধাপাকা ঘরে আবিষ্কার করলাম। হয়তো লোক দুটো আমার জ্ঞান ফেরারই অপেক্ষা করছিল বলে এতক্ষণ কিছুই করেনি। কিন্তু এখন তো জ্ঞান ফিরেছে আমার। কি করবে এই লোকটা আমার সাথে? আমি তো শক্তিতে পারবো না। লোকটা আমার দিকে এগিয়ে আসতে আসতে নিজের মুখোশ এক টান মেরে খুলে ফেলে দিল, যা দেখে আমার চোখ নিমিষেই বড় বড় হয়ে গেল। কারণ ইনি আর কেউ নন, ইনি তো সেই সিফাত নামের ছেলেটা, যে আজ সকালে আমার থেকে ক্ষমা পাবার জন্য পায়ে পড়তে পর্যন্ত প্রস্তুত ছিল। সেই কি না আমায় কিডন্যাপ করল? আপনি? হুম আমি। কেন চিনতে পারছ না জানেমান? সমস্যা নেই, বিয়েটা হয়ে যাক, তারপর ঠিকই চিনতে পারবে। মামা মানে? কি সব বলছেন আপনি? কার বিয়ে? কিসের বিয়ে? ওহ, বুঝতে পারছ না সোনা? ওয়েট, বুঝাচ্ছি। জাস্ট 5 মিনিট ওয়েট করো, এরপর তুমি আমার বউ হবে। আর বউ হলে তারপর কি হবে এটা তো জানো? বাসর করব আমরা দুজনে মিলে। উফ, আমার তো আর তরি সইছে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছেলেটার কথায় ঘিনঘিন করে উঠল আমার পুরো শরীর। ছি, মানুষ এতটাও খারাপ হয়? না, প্রাণ থাকতে আমি কিছুতেই এই শয়তানকে বিয়ে করব না। তাই ঝাঝালো কণ্ঠে চিৎকার করে বলে উঠলাম, তুই যা ইচ্ছা কর, প্রাণ থাকতে আমি তোর মতো কাপুরুষকে বিয়ে করব না। ছেলেটার যেন তাতে কোনো রিয়াকশই হল না। 32 পার্টি দাঁত বের করে হাসতে হাসতে এসে আমার ওড়নাটা এক টান মেরে ফেলে দিল। আমি সাথে সাথেই 2 হাত দিয়ে নিজেকে ঢাকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে থাকলাম। ছেলেটা আবারও আমার গায়ে টাচ করার জন্য হাত বাড়ানো মাত্রই বিকট এক শব্দে কাঠের দরজাটা ভেঙে আমাদের সামনে পড়ে গেল। দরজার সাথে সাথে রক্তেমাখা মুখোশধারী মানুষটাও ছিটকে পড়ে গেল। মাথা উঁচু করে ভাঙ্গা দরজার ফাঁকে যাকে দেখতে পেলাম তাকে দেখেই আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নিবিড় ভাইয়া হাতের মুঠো শক্ত করে চেপে ধরে অগ্নিদৃষ্টিতে চেয়ে রয়েছেন সিফাতের দিকে। কপালের রগগুলো ফুলে উঠেছে উনার। শার্টের সবকটা বোতাম খোলা, ভেতরে হোয়াই কালারের একটা টি শার্ট পরা। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তাতেও যেন অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর লাগছে উনাকে। নিবিড় ভাইয়াকে এই মুহূর্তে এখানে দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম সিফাতের। তার এখন একমাত্র ধান্দা এখান থেকে পালানোর, কিন্তু সে তো জানে সাদমান শাহরিয়ার নিবিড়ের থেকে পালানো শুধু মুশকিলই নয়, অসম্ভবও। নিবিড় ভাইয়া চোখমুখ শক্ত করে ঘরে ঢুকেই সিফাতের বুক বরাবর লাথি মেরে তাকে খাটের ওপর ফেলে দিল। সাথে সাথে মরমর করে খাটটা ভেঙে গেল। সিফাত ব্যথায় এক প্রকাণ্ড চিৎকার করে উঠল। নিবিড় ভাইয়ার চোখে মনে হচ্ছে দপদপ করে আগুন জ্বলছে। উনি খাট থেকে সিফাতকে তুলে আবারও এলোপাথারি মারতে শুরু করে দিলেন। মারতে মারতে রক্তাক্ত করে দিলেন ছেলেটিকে।
এদিকে এসব মারামারি দেখে আবারও মাথায় চিনচিনে ব্যথা অনুভব হলো আমার। আমি দুহাতে কান চেপে ধরে চিৎকার করে বলে উঠলাম, থামুন প্লিজ, আমি সহ্য করতে পারছি না আর। নিবিড় ভাইয়া আমার কথায় থেমে গিয়ে সিফাতকে ছেড়ে আমার কাছে এসে নিজের শার্ট খুলে আমার গায়ে জড়িয়ে দেন, দিয়েই শক্ত করে চেপে ধরেন নিজের বুকে। উনার হৃদস্পন্দন এতটাই তীব্র যে আমি তা স্পষ্ট অনুভব করতে পারছি। উনি আমায় নিজের বুকে জড়িয়েই কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করেন, ঠিক আছো তুমি? কোথাও আঘাত পাওনি তো? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। বলেই আমায় ছেড়ে দিয়ে আমার পুরো মুখ ভরিয়ে দিতে থাকেন নিজের ঠোঁটের ছোট্ট ছোট্ট ছোঁয়ায়। কিন্তু অদ্ভুতভাবে আমার খারাপ লাগছে না। উনার ছোঁয়াগুলোয় প্রশান্তি খুঁজে পাচ্ছি আমি। নিজেকে সবথেকে বেশি সুরক্ষিত লাগছে উনার বাহুডোরে আবদ্ধ হয়ে। এবার আমি নিজেও উনাকে জড়িয়ে ধরলাম, আর উনি আমার কপালে নিজের ঠোঁট বুলাতে লাগলেন। নিবিড় ভাইয়ার আমার প্রতি মনোযোগ দিয়ে দেওয়ায় ছেলে দুটো খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে যায় ঘর থেকে। তার কিছুক্ষণ পরই একদল লোক হুড়মুড় করে প্রবেশ করে আমাদের অবস্থানরত ঘরে। এসেই আজেবাজে মন্তব্য শুরু করতে থাকেন তারা। ছি ছি, আমাগো মহল্লায় এমন নষ্টামি করো? সাহস হয় কেমনে তোমাগো? এদের মান সম্মান কিছুই নাই নাকি? ঠিক কইছেন, বড়লোকেরা গরিবদের ঘরে আইসা এইসবই করে, কিন্তু এগুলো তো হইতে দেন যাইব না। একদম তাই, বিয়ে দিয়ে দেও ওগো। এই মিয়া কাজিরে ডাকেন তাড়াতাড়ি। লোকগুলোর কথায় আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। নিজেকে কেমন রোবট রোবট লাগছে আমার। কোনো এক ধাঁধায় হারিয়ে গিয়েছি যেন। শুধু চোখ থেকে নিঃশব্দে নোনা জলগুলো গড়িয়ে পড়ছে আমার। নিবিড় ভাইয়া উনাদের বোঝানোর চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু কিছুইতেই তারা বুঝতে চাইছে না। উনাদের কথা কাটাকাটির মাঝেই ঘরে প্রবেশ করে লম্বা পাঞ্জাবি আর টুপি পরিহিত এক দাড়িওয়ালা লোক। উনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি কোনো হুজুর নয়তো কাজী। সবার জোড়াজুড়িতে শেষমেশ বিয়ে করতে বাধ্য হয় পড়লাম আমরা। না হলে এখান থেকে যেতে দেবেন না কেউ, এটা স্পষ্ট। সাথে বাইরে ভুয়া খবরও ছড়াতে পারেন তারা। মুখ ফুটে শুধু কবুলি উচ্চারণ করেছি আমি। তারপর আবারও নিশ্চুপ হয়ে গিয়েছি। মাথা কাজ করছে না আমার। নিবিড় ভাইয়া রেগেমেগেই কবুল বলে হুট করেই একদম শান্ত হয়ে পড়লেন। চেয়ারে বসে মাথা নিচু করে থম মেরে রইলেন উনি। তখনও লোকগুলো আজেবাজে কথা বলায় ব্যস্ত। এমন সময় হুড়মুড় করে প্রবেশ করে অগ্নি ভাইয়া, রুশো ভাইয়ার সাথে আরও অনেকগুলোন ছেলে। আমি হিসেব করিনি, তবে 1015 জনের মতো হবে নির্ঘাত। অনন্যা, নিবিড়, তোরা ঠিক আছিস? হন্তদন্ত হয়ে বলল অগ্নি। গ্রামের লোকগুলোনের মধ্যে একজন জিজ্ঞেস করে উঠলেন, আপনি কিডা? হেই ছ্যামরা ছেমরি, কি আপনাগো কিছু হয়? হয় না মানে? শি ইজ আওয়ার সিস্টার, আমাদের বোন হয়। আর ওই ছেলেটা আমাদের বড় ভাই। ছুটকিকে কিডন্যাপ করে এনেছিল কেউ, ওকেই বাঁচাতে এসেছে ব্রো, সাথে আমরাও। রুশো ভাইয়ার কথায় ভরকে গেল লোকগুলো। তারপর আমাদের এখানে একলা পাওয়া থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত সব বলল ভাইয়াদের উনারা। সবকিছু শুনে ধপ করে বসে পড়ল ভাইয়া। রুশো ভাইয়া মাথা চেপে ধরে বসে পড়ল ভাইয়ার পাশে। পেছনে থাকা ছেলেগুলো ইচ্ছেমতো কথা শুনিয়ে যেতে লাগল গ্রামের লোকগুলোকে। উনারা এখন শুধু মাথা নিচু করে রয়েছেন। এতক্ষণ ধরে আজেবাজে বলা লোকগুলো অপরাধীর বেশে দাঁড়িয়ে আছেন শুধুই।
আপনারা প্লিজ যান এখান থেকে। আর আসিফ, তোরাও চলে যা, আমাদের একা ছেড়ে দে। অনু এখন সেফ। কিন্তু ভাই, কোনো কিন্তু না, আর যা তোরা প্লিজ। আর আপনারাও চলে যান। যা সর্বনাশ করার তা তো করেই ফেলেছেন, এখন আর কি করবেন? যান এখান থেকে। ভাইয়ার কথার পরিপ্রেক্ষিতে আর কেউ কিছু বলল না। চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল সবাই। ফ্ল্যাশব্যাক এন্ডস। ব্রো, আমার মনে হয় ওদের দুজনকে একটু নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া উচিত। ওরা যদি মানিয়ে নিতে পারে তাহলে। রুশো ভাইয়ার কথা কেড়ে নিয়ে অগ্নি ভাইয়া বলে উঠল, ঠিক বলেছিস। হয়তো আমরা সবটা গোপনে রাখব, তবে ওদের নিজেদের মাঝে কিছু বোঝাপড়া করে নেওয়া দরকার। বলেই নিবিড় ভাইয়ার কাঁধে হাত রেখে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে নিয়ে বেরিয়ে গেল। নিবিড় ভাইয়া ধীর পায়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমার ডান হাত নিজের মুঠোয় আঁকড়ে ধরে নিঃশব্দে ঠোঁট বুলাতে লেগে পড়লেন। কিন্তু আমি তখনও ভাবলেশহীন। নিবিড় ভাইয়া আমার হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। চোখ মুখ শক্ত করে বলে উঠলেন, চিন্তা করো না অনন্যা, তোমার আর আমার বিয়ের খবর কেউ জানবে না। তুমি আগের মতোই চলাফেরা করবা। তোমার ওপর কোনো রকম অধিকার খাটাতে আসবো না আমি। এবার প্লিজ একটু হাসো। এরকম ভাবলেশহীনভাবে থেকো না। হঠাৎ শান্ত হয়ে বলল নিবিড়। আমি উনার কথার কোনো উত্তর দিলাম না। শুধু ড্যাবড্যাব করে চেয়ে রইলাম উনার দিকে। ভাবতেই অবাক লাগছে আমার। এই মানুষটা যাকে আমি জমের মতো ভয় পাই, সেই কিনা আমার হাজবেন্ড। উনি আবারও আমার দিকে মুখ করে বসে আমার হাত শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, তুমি কি আমায় বিশ্বাস করো? আমি শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। জানি উনি বদমেজাজি, খিটখিটে স্বভাবের। আমায় সহ্যই করতে পারেন না, আবার সময়ে সময়ে পাল্টি খেয়ে যান। তাও উনাকে আমি বিশ্বাস করি। বিশ্বাস করতে এক প্রকার বাধ্যই হই। কারণ উনি যা বলেন তা ঠিকই করেন। আজ পর্যন্ত ভুলের জন্য অনেক শাস্তি দিলেও বাহ্যিক কোনো ক্ষতি করেননি আমার। বরং সবসময় বিপদে পাশে দাঁড়িয়েছেন। আমার একটুখানি চোট লাগলেই ব্যাকুল হয়ে পড়েছেন। আমার বিশ্বাস উনি আমার সাথে যতই রুড বিহেভ করুক না কেন, কখনোই কোনো পরিস্থিতিতে আমার ক্ষতি হতে দিবেন না। নিবিড় ভাইয়া মুচকি হেসে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়েই হাসি মুখে বলে উঠলেন, জানো কটা বাজে? দুপুর ৩:12। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে চট করে আমি লাফিয়ে উঠলাম। ৩টে পার হয়ে গিয়েছে। বাসায় নিশ্চয় আম্মু টেনশন করছে। ভার্সিটি ছেড়েছিল একটার একটু আগেই। তার মানে দুটো ঘন্টা যাবৎ শহরের বাইরে আছি আমরা। উনি আমায় দাঁড়িয়ে যেতে দেখে আবারও বলে উঠলেন, আমার পেটে মেবি শুধু ইঁদুরই নয়, সাথে তোমার বলা সাদা বিলাইও দৌড়চ্ছে। ভীষণ খিদে পেয়েছে। পাকস্থলী মহাশয় কেমন যেন মোচড় দিয়ে উঠছে বারবার। আচ্ছা, তোমার খিদে পায়নি? এমনি সময় টেনশনে পানি খেতে খেতে তো পেটটাকে কুয়ো বানিয়ে ফেলো। আজ কি হলো? উনার কথায় হালকা স্বরে হেসে উঠলাম আমি। মনে মনেই ভাবতে লাগলাম, উনি নিজেই তো সাদা বিলাই। নিজেই নিজের পেটে কিভাবে দৌড়বেন? আমায় হাসতে দেখে হেসে উঠলেন উনি নিজেও। চলো এবার যাওয়া যাক বলেই আমায় নিয়ে বেরিয়ে পড়লেন উনি। অগ্নি ভাইয়া দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে উপরের দিকে চেয়ে রয়েছে।
রুশো ভাইয়া পাশেই মাথায় দুহাত চেপে বসে আছে। আমরা ঘর থেকে বেরোতেই যেন শ্বাস ফিরে পায় দুজনেই। রুশো ভাইয়া এক ছুটে আমার সামনে এসে চিন্তিত হয়ে বলে উঠল, ছুটকি, তুই ঠিক আছিস? কি ডিসিশন নিলি তোরা? অগ্নি ভাইয়া কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, আহ রুশো, এখনই এত প্রশ্নের কি আছে? এখনও কোনো কিছুর সলিউশন বের হয়নি। রুশো ভাইয়া মাথা চুলকে ঠোঁট উল্টে বলে উঠল, ও মা, তাই তো। এর পরিপ্রেক্ষিতে অগ্নি ভাইয়া কিছু বলবে তার আগেই নিবিড় ভাইয়া বলে উঠলেন, ভাইয়েরা আমার, প্লিজ এখন কিছু বলিস না। খুব জোর খিদে পেয়েছে। সকালে নাস্তা করেও আসা হয়নি আমার। ভার্সিটির মোড়ের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেই চল। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া নিবিড় ভাইয়াকে এতটা স্বাভাবিক দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে দুজন দুজনের মুখের দিকে কিছুক্ষণ চাওয়াচাওয়ি করে সম্মতি জানাল। তার মাঝে আমি বলে উঠলাম, ভাইয়া, আম্মুকে জানিয়েছিস আমরা একসাথে আছি যাতে টেনশন না করে? বলেছি, বেশ কয়েকবার ফোন করেছিল। শুনে কিছুটা দুশ্চিন্তা মুক্ত হলাম। এরপর সবাই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। সবই ঠিক আছে, কিন্তু বিপত্তি ঘটল আমাকে নিয়ে। কারণ অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া দুজনেই বাইক নিয়ে এসেছেন, আবার রুশো ভাইয়া এসেছে কারে। এর মাঝে আমি আগাছা। কার সাথে যাব ভেবে পাচ্ছি না। আমার কনফিউশন দূর করতে নিবিড় ভাইয়া বলে উঠলেন, অনন্যা, তুমি রুশোর কারে গিয়ে বসো। অনেক টায়ার্ড তুমি। সিটে হেলান দিয়ে রেস্ট নাও, ভালো লাগবে। সবাই উনার কথায় সায় দিলেও উনার সলিউশনটা ঠিক পছন্দ হল না আমার। আমার চাই বুক ভরা তীব্র শ্বাস। কিন্তু কারে বসলে ওই সামান্য উইন্ডো দিয়ে যেটা অসম্ভব। বাইকে বসে তাজা হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই অন্যরকম। আমি কোনো কিছু না ভাবে টুক করে সাদা বিলাইয়ের বাইকে উঠে পড়লাম। যা দেখে অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া কাশতে শুরু করে দিল। এদিকে সাদা বিলাই তো আমার কাণ্ডে চরম অবাক। উনি আমায় কিছু বলতে যাবেন তার আগেই আমি বলে উঠলাম, চলো সবাই। নিবিড় ভাইয়ার আর কিছু বলা হয়ে উঠল না। চুপচাপ বাইক স্টার্ট দিয়ে ছুটে চললেন। পেছনে পেছনে অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়াও ভ্যাবাচ্যাকা খেতে খেতে আসতে লাগল। আকাশে আজও মেঘ করছে, বৃষ্টি হবে নির্ঘাত। বাইকে চড়ে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মনটা একদম ফুরফুরে লাগছে। অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে আমার। সাথে চোখে নেমে আসছে রাজ্যের ঘুম। যদি পারতাম তো এখানেই ঘুমিয়ে যেতাম। কল্পনাতে দেখতেও শুরু করে দিয়েছি আমি এই সুন্দর পরিবেশে গাহিম করা বাতাসে বিছানা পেতে ঘুমিয়ে আছি। এসব ভাবতে ভাবতেই নিবিড় ভাইয়ার পিঠে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ উনি এমন আকস্মিক ঘটনায় চমকে উঠলেন। সাথে সাথে ব্রেক কষে ফেললেন উনি, যার কারণে আমার মাথা ঠাস করে বাড়ি খেল উনার হেলমেটে। আহ, কি করলেন এটা? লাগলো তো। কপালে হাত বুলাতে বুলাতে উনি চট করে মাথা ঘুরিয়ে আমায় নামতে বললেন। আমি নেমে গেলেই বাইক স্টান্ট করে নেমে পড়লেন উনি নিজেও। আমাদের নামতে দেখে অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া এসে থেমে গেল একই স্পটে। উনি রুশো ভাইয়ার কারের কাছে গিয়ে ভাইয়াকে কি বললেন জানি না, তবে খুব তাড়াতাড়ি রুশো ভাইয়া কার থেকে নেমে গিয়ে নিবিড় ভাইয়ার বাইকে উঠে পড়ল। ছুটকি, ব্রোর সাথে গাড়িতে গিয়ে বস।
রুশো ভাইয়ার কথার মাঝেই নিবিড় ভাইয়া এসে আমার হাত ধরে গাড়িতে গিয়ে বসিয়ে দিলেন। এতক্ষণ অগ্নি ভাইয়া শুধু নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে সব দেখছিল। এবার মুখ খুলল ভাইয়া। এই তোরা করছিসটা কি? বদলা বদলি করছিস কেন? নিবিড় ভাইয়া গাড়ির ড্রাইভিং সিটে বসতে বসতে বলে উঠল, তোর বোনের ঘুম পেয়েছে। ওভাবে বাইকে ঘুমোলে কখন দুম করে পড়ে কোমর ভাঙত আর দোষ হতো আমার। বাইক স্টার্ট দে, আমরা আসছি পেছনে পেছনে। ভাইয়া আর কিছু বলল না, বাইক স্টার্ট দিয়ে দুজনেই এগিয়ে গেল। এদিকে নিবিড় ভাইয়া ড্রাইভ করার আগে আমায় টেনে নিয়ে নিজের কোলে মাথা দিয়ে শুইয়ে দিলেন। সাথে আমার পাশের উইন্ডো খুলে দিলেন, যার জন্য বাতাস সোজা আমার মুখে এসে পড়ছে। আরে আরে কি করছেন? এভাবে ঘুমোবো আমি? উনি সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠলেন, শাট আপ। পিঠটাকে তো ঠিকই বালিশ বানাতে পারলে, কোলটাকে বানালে দোষের কি? চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো, ইউ উইল ফিল বেটার। বলেই ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন উনি। আর আমি বোকার মতো চেয়ে রইলাম উনার মুখখানায়। কে বলেছে শুধু মেয়েরাই রহস্যময়ী হয়? যারা বলে তাদের বলবো সাদা বলাইকে দেখে যেতে। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রং বদলান উনি। অদ্ভুত। এসব ভাবতে ভাবতেই আমার চোখ বন্ধ হয়ে এলো। তলিয়ে গেলাম আমি রাজ্যের ঘুমে। যখন ঘুম ভাঙল তখন নিজেকে ড্রয়িং রুমের সোফায় আবিষ্কার করলাম আমি। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া আর নিত্য আপু। আমি ওদের এভাবে আমার দিকে ঝুঁকে থাকতে দেখে চমকে এক লাফ মেরে উঠে বসলাম। আমায় জেগে উঠতে দেখে যেন সবার মুখেই হাসি ফুটে এলো। আমি বাসায় এলাম কখন? আর তোমরা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমার এমন প্রশ্নে সবার মুখটা হা হয়ে গেল। রুশো ভাইয়া মাথায় হাত দিয়ে বলে উঠল, ছুটকি, আর ইউ ওকে? 3 ঘন্টা ধরে ঘুমিয়েছিলিস তুই? কত ডাকাডাকি করলাম তাও উঠলি না। শেষে কোলে করে আনতে হয়েছে তোকে। এত মরার মতো ঘুমিয়েছিস। দেখ কটা বাজে, 6টা বেজে 20 মিনিট। তোর জন্য তখন খাওয়াও হয়নি আমাদের। সোজা বাসায় এসে নেমেছি। আহোহো, থাক না অগ্নি। ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে, কাহিনী শেষ। অনন্যা বোনটি উঠো তো, ফ্রেশ হয়ে খেতে আসো। দুপুরে তো খাওয়াই হয়নি তোমার। নিত্য। আমি বোকার মতো প্রশ্ন করে বসলাম, তোমরা খেয়েছ? অমনি অগ্নি ভাইয়ে চোখ ছোট ছোট করে বলে উঠল, না, আপনার ঘুম ভাঙার ওয়েট করছিলাম। বুদ্ধু, যা উঠো। আমরা খেয়েছি শুধু একজন বাদে। ভাইয়ার পুরো কথা না শুনেই আমি পুরো বাড়িতে একবার চোখ বুলিয়ে আবারও প্রশ্ন করে বসলাম, উনি কোথায়? রুশো ভাইয়া মাথা চুলকে বলে উঠল, হা? এই উনিটা আবার কে? অগ্নি ভাইয়ারও একই অবস্থা। মাঝখান থেকে শুধু নিত্য আপু মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। হাসি থামিয়ে আপু বলে উঠল, উনি টুনি সবাই আছে। আপাতত তুমি ফ্রেশ হয়ে এসো। মামনিকে জানাচ্ছি তুমি উঠেছ। সেই কখন থেকে অপেক্ষা করছিল। এবার আমার হুঁশ এলো। আরে নিত্য আপু এখানে কেন? কখন আসলো?
আমি চোখটা হাত দিয়ে ডলে নিয়ে আবারও ডাগর ডাগর চোখে আপুর দিকে তাকিয়ে বলে উঠলাম, আপু, তুমি কখন এলে? আমি মিষ্টি করে হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, মেডিকেল থেকে সোজা এখানেই এসেছি। মামুনি ফোন করে আসতে বলেছিল। কি সব এঙ্গেজমেন্টের কেনাকাটার ডিসকাশনের জন্য। এসে শুনলাম তোমরা সবাই একসাথেই আছো, তাই থেকে গেলাম। 1 ঘন্টা পর তোমরা এলে, আর এই এখন তুমি ঘুম থেকে উঠলে। আমি নিজের মরার মতো ঘুমানোর জন্য নিজেই নিজের মাথায় চাটি মেরে ফ্রেশ হতে চলে গেলাম। ছাদের রেলিংয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে নিবিড়। মেঘলা আকাশে মাঝে মাঝে আলোর ঝিলিক ফুটে উঠছে। প্রকৃতির এই ঠান্ডা বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ছে তার ঘন কালো সিল্কি চুলগুলো। সে আপন মনে ভাবনার জগতে ভাসতে ব্যস্ত। ভাবছে সে কিভাবে কি করবে। সে তো এমনটা চায়নি। চেয়েছিল নিজের পায়ে দাঁড়াবে, অনন্যা আরও বড় হবে, পড়াশুনো করবে, বাস্তবতা বুঝবে, তাই তো দূরে দূরে থাকতে চাইতো সে। রুড বিহেভ করত যাতে অনন্যা কোনোভাবেই তার কাছে না আসে আর সে উইক না হয়ে পড়ে। না হলে সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, যেমনটা পারে না অনন্যার কাছাকাছি থাকলে। কিন্তু কিছু না কিছু অঘটন সে ঘটাবেই, তাই তো নিবিড় চেয়েও দূরে সরে যেতে পারে না। কিন্তু এখন তো তারা বিবাহিত। অনন্যাকে কিভাবে দূরে ঠেলে দেবে সে? না দিয়েও তো উপায় নেই। সে চায় অনন্যা কোনো মানসিক চাপে না ভুগুক। আগে যেমন চলত সেভাবেই চলুক। আপন মনেই কথাগুলো ভাবছিল নিবিড়, সেই মুহূর্তেই তার কাঁধে কেউ হাত রাখায় চমকে উঠে ঘুরে দাঁড়াল সে। ভাইয়া, কি ভাবছিস? নিবিড় জোরপূর্বক হেসে আবারও দৃষ্টি শূন্যে নিক্ষেপ করে বলে উঠল, ভাবছি কি হবে ভবিষ্যতে। কয়দিন লুকিয়ে রাখব এসব? সবার সামনে আমি স্বাভাবিক থাকলেও থাকতে পারছি না নিত্য। কি করব আমি? আইন মেনে বিয়েও তো হয়নি যে কাগজ কলমে সই করে মুক্ত করে দেব ওকে। নিবিড়ের কথায় রেগে গিয়ে ঘাড় ঘুরিয়ে নিজের দিকে ফেরায় নিত্য। কি বলছিস এসব? ডিভোর্স কেন ভাইয়া? তোর কি অনন্যাকে এতটাই অপছন্দ? বিয়ে তো কাউকে না কাউকে করতেই হতো। ওর সাথে যেহেতু হয়েই গিয়েছে, তাহলে বিচ্ছেদের প্রসঙ্গ আসছে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। এদিকে মামনি বাপি, ওদিকে আব্বু। কিভাবে ম্যানেজ করব? ইনফ্যাক্ট অনন্যার লাইফে আমার জন্য কোনো রকম বাধা আসুক তা চাই না আমি। হ্যাঁ, এটা ঠিক, কোনো খারাপ কিছু এলাও করব না আমি। বাট এত তাড়াতাড়ি এরকম একটা অঘটন। ওর স্টাডিতে প্রবলেম হবে। ও এখনও ছোট, রাত্রির থেকেও ছোট, কয়েক মাসেরও। কি বোঝে বল? ভালোবাসিস অনন্যাকে ভাইয়া? নিত্য হঠাৎ এমন একটা প্রশ্ন করে বসবে ভাবতে পারেনি নিবিড়। জোরে একটা শ্বাস টেনে মাথা নিচু করে ফেলে সে। কি হলো ভাইয়া? বল আমাকে। দেখ, আমি কিন্তু তোর অনেক কিছুই লক্ষ্য করি। আর অগ্নি তো বলেই। শুধু আমি না, অগ্নিও ডাউট করত তোকে, কিন্তু কখনও বলেনি তোকে। কি ভেবেছিস শুধু তুই একা সবার চোখের ভাষা পড়তে পারিস, আর আমরা পারি না? নিবিড় এবারও নিশ্চুপ। মুখ ফুটে কিচ্ছু বলছে না সে। আমার চোখের দিকে তাকা ভাইয়া, তারপর বল। জানি মিথ্যে বলতে পারবি না তুই, তাই মাথা নিচু করে রেখেছিস। নিবিড় এবার মাথা তুলে তাকায়, নিজেকে শক্ত করে বলে উঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি আমি ওকে। শুনেছিস তুই?
ভালোবাসি আমি অনন্যাকে। আম ম্যাডলি ফল ইন লাভ লাভ উইথ হার। নিত্য মুচকি হেসে নিবিড়ের গাল টেনে দিয়ে বলে উঠল, আই নিউ ইট। চল খেয়ে নে। অগ্নি বলেছে তোর নাকি তখন চরম খিদে পেয়েছিল, তাও অনন্যার জন্য খাসনি। ও ঘুম থেকে উঠেছে, এবার তো আয়। নিবিড় খাবে না বলে আবারও জানিয়ে দিল। নিত্য জানে হাজার বললেও সে তাকে মানাতে পারবে না, তাই নিচে নেমে এলো। সেই কখন থেকে সাদা বিলাইকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। উফ। এমনি সময় তো যখন তখন অ্যাক্সিডেন্ট হতে থাকে উনার সাথে। আজ বাড়িতে থেকেও হাওয়া। হা, কাকে খুঁজছে হবু ননদিনীটা? নিত্য আপু গলা পেয়ে চমকে উঠলাম আমি। মুখে জোরপূর্বক হাসির রেশ টেনে বলে উঠলাম, কি কাউকে না তো হবু ভাবি। আপুর বোধহয় আমার উত্তরটা বিশ্বাস হল না। অবিশ্বাসের দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে হুট করেই বলে উঠল, আপু, যাকে খুঁজছ সে ছাদে আছে। সেই সকাল থেকে না খেয়ে আছে সে। হা, বলে কি? উনি খাননি? এতক্ষণ না খেয়ে রয়েছেন? আমার ভাবনার মাঝে আবারও নিত্য আপু বলে উঠল, আমরা সবাই ট্রাই করেছি, বাট কেউই মহাশয়কে খাওয়াতে পারিনি। তুমি প্লিজ ভাইয়াকে নিয়ে এসো, না হলে অসুস্থ হয়ে পড়বে তো ভাইয়া। তোমাদের কথাই শুনেননি, আর উনি শুনবেন আমার কথা? আছাড় মেরে ফেলে দেবেন সোজা। যে পরিমাণ বদমেজাজি, তাও শুধু আমার সাথেই। আর তুমি আমাকে পাঠাচ্ছ উনাকে ডাকতে? বদমেজাজির পেছনেও অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা তোমার এই ছোট্ট মাথায় ঢুকে না। এখন যাও প্লিজ। নিত্য আপুর জোড়াজুড়িতে অনিচ্ছা সত্ত্বেও অগত্যা ছাদের দিকে পা বাড়ালাম আমি। মনে মনে দোয়া দরুদপাঠ করে যাচ্ছি। হঠাৎ খাচ্ছেন না কেন উনি আল্লাহ জানেন। তখন তো খিদে পেয়েছে বলে ছুটছিলেন, এখন আবার কি হল? ছাদে উঠে উনাকে রেলিং ঘেঁষে উল্টোদিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা জোরে নিঃশ্বাস ফেলে পা টিপে টিপে উনার পেছনে গিয়ে দাঁড়ানো মাত্রই উল্টোদিকে মুখ রেখেই ধমকে উঠলেন উনি, আহহ! নিত্য, বলেছি না খাবো না আমি। যা তুই। মামনির সাথে কি বলার বলে নে। একটু পরই রওনা দিব বাসায়। উনার ধমক শুনে কেঁপে উঠলাম। কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আমি আপু না ভাইয়া। উনি আমার গলা পেয়ে পেছনে ফিরে তাকিয়ে আবারও সামনে মুখ ঘুরিয়ে বলে উঠলেন, খেয়েছ? না। আসুন আপনিও খেয়ে নিবেন প্লিজ। উনি যেন পরের কথাটা শুনেও শুনলেন না। খানিকটা রেগে আবারও বলে উঠলেন, এখনও খাওনি কেন? যাও খাও। কুইক। উনার কথা শুনে রাগ উঠে গেল আমার। আরে নিজেই সকাল থেকে না খেয়ে বসে আছেন আর উল্টো আমাকে না খাওয়ার জন্য বকছেন। এটা তো মানা যায় না। তাই রেগেমেগে উনার হাত চেপে ধরে টেনে আনতে আনতে বলে উঠলাম, আমি তো খাবই, সাথে খাবেন আপনিও। উনিও বাধ্য ছেলের মতো হাঁটতে লাগলেন আমার পেছনে পেছনে। ভেবেছিলাম দু চারটে ধমক দিয়ে হাত ছাড়িয়ে নেবেন, অথচ কত শান্তশিষ্টভাবে চলে আসছেন। হা, কেমনে কি? খাবারের প্লেট সামনে ধরে শুধু আঙুল ঘুরিয়ে যাচ্ছেন নিবিড় ভাইয়া। পাশে অগ্নি ভাইয়া আর নিত্য আপু দাঁড়িয়ে। উনার খাওয়ার প্রতি অনীহা দেখে আমি আবারও রেগে গেলাম। ভাইয়া, খাচ্ছেন না কেন?
আমার কথায় নিবিড় ভাইয়া একটু চমকে গেলেও নিত্য আপু আর অগ্নি ভাইয়া বিষম খাওয়া শুরু করে দিল। নিত্য আপু ভাইয়ার কানে কানে কিছু একটা বলা শুরু করল, কথাটা অবশ্য আমার কান পর্যন্ত পৌঁছয়নি। কথাটা ছিল এরকম, হায় আল্লাহ, নিজের সদ্য বিবাহিত বরকে ভাইয়া বলছে তোমার বোন। নিত্য আপুর কথা শুনে অগ্নি ভাইয়া কপালে হাত দিয়ে পাশে চেয়ার টেনে বসে পড়ল। এদিকে আমার ধমক শুনে ভালো বিড়ালের মতো লেজ গুটিয়ে খাওয়া শুরু করল নিবিড় ভাইয়া। যা দেখে নিত্য আপু হু হা করে হেসে উঠল। চলবে।